ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। শিক্ষা সহায়ক এবং নানা তথ্য নির্ভর ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। বিখ্যাত সমাজকর্মী, লেখিকা, অবহেলিত উপজাতি মানুষের প্রতিনিধি মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতবর্ষের ঢাকায় 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প। লাভ করেছেন সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, রমন ম্যাগসেসে পুরস্কার সহ নানা জাতীয় পুরস্কার। এই বিখ্যাত সাহিত্যিক 28 জুলাই 2016 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে। লোকটা চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। এই বাড়ির ভাত গল্পের যে একটা বড় বাড়ির কথা বলা হয়েছে, সেই বাড়ির যে বড় বউ, সে যখন একটা লোককে দেখতে পেল এই বাড়িতে নতুন এসেছে, সেই লোকটার চেহারা দেখে, তার চাহনি দেখে এবং তার পোশাক আশাক দেখে তার একদমই ভালো লাগেনি। তার চেহারার মধ্যে একটা বন্য ভাব রয়েছে। বামুন ঠাকুরের কাছ থেকে জানা গেল যে সে এখানে ভাত খাবে এবং কাজ করবে, কাজ করার বিনিময়ে সে ভাত পাবে। কোথা থেকে আনলে, এরকম একটা প্রশ্ন এই বড় বউ জিজ্ঞেস করলো। তার পরিপ্রেক্ষিতে যখন এই প্রশ্নটা করলো এবং তারপরে একজনের পরিচয় দেওয়া হয়েছে, সে হলো এই বাড়ির বড় পিসিমা, অর্থাৎ যিনি প্রশ্ন করলেন যে বড় বউ, তার শ্বশুরমশাইয়ের বোন, অর্থাৎ সম্পর্কে তার পিসি শাশুড়ি। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, এই বড় পিসিমার বিয়ে দেওয়া হয়নি। সবাই বলে যে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়ে ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। সংসার ঠেলবার জন্য, অর্থাৎ সংসার দেখার তেমন আর কেউ ছিল না। তাই যখন বুড়োকর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল, তার স্ত্রী গত হওয়ার জন্য, মানে বুড়োকর্তার স্ত্রী মারা গিয়েছিলেন, এই জন্য বুড়োকর্তা অর্থাৎ এই বড় বউয়ের শ্বশুরমশাই তার বোনের বিয়ে দেননি, অর্থাৎ বড় বউয়ের পিসি শাশুড়ির যখন বয়স কম ছিল তখন আর বিয়ে দেওয়া হয়নি, কারণ পিসি শাশুড়ি সংসারটাকে ধরেছিলেন, সংসারটাকে দেখবেন এই জন্য। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবতার সেবিকা, যেন দেবদাসী। দেবদাসী যেমন প্রথা ছিল, তেমনি দেবদাসী প্রথার মতোই দেবতার সেবিকা হিসাবে অনেক মহিলারই এরকম দেবতার সঙ্গে বিয়ে দেওয়া হতো, এরকম একটা প্রথা ছিল। বড় বাড়িতে শিব মন্দিরও আছে। বুড়োকর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য ওরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এই বড় বাড়িতে একটা শিব মন্দির আছে এবং শিবের সঙ্গেই এর বিয়ে দেওয়া হয়েছে এরকমই মনে করা হচ্ছে। বুড়োকর্তা এই বাড়ির, এই রাস্তার সবগুলো বাড়িরই শিবের নামে দিয়েছেন। কোনোটার নাম শিব, কোনোটা মহেশ্বর, কোনোটা ত্রিলোচন, কোনোটা উমাপতি, সবই শিবের বিভিন্ন নাম। দূরদর্শী লোক ছিলেন, তিনি ভগবানের নামে উৎসর্গ করেছিলেন এবং এই সমস্ত বাড়িগুলো থেকে ভাড়া আদায় করে তাদের চলছে। বড় পিসিমাও নাকি বলেছিলেন যে তার যে বিয়ে দেওয়া হয়নি তার জন্য তার কোনো আফসোস ছিল না। তিনি বলেছিলেন যে উনি আমার পতিদেবতা, শিব তার পতিদেবতা, মানুষের সঙ্গে যাতে তার বিয়ে না দেওয়া হয়। এসব কথা সত্যি না মিথ্যা কে জানে। বড় পিসিমা চিরকাল এই সংসারে হেসেল দেখেছেন, রান্নাঘরের দায়িত্ব সামলেছেন, ভাড়াটে বাড়ির যে সমস্ত ভাড়া বাড়িগুলো ছিল সেই ভাড়া বাড়িতে তদারকি করেছেন, মিস্ত্রি লাগিয়েছেন, ছোটোখাটো মেরামত করেছেন, আর তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড়জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সে ডেকে আনলে। যে বড় বউ জিজ্ঞেস করেছিল কোথা থেকে আনলে, তার পরিপ্রেক্ষিতে বড় বউয়ের কথার পরিপ্রেক্ষিতে বড় পিসিমা বললে কোথা থেকে আনলে মানে, এটা আবার কি ধরনের প্রশ্ন? ঝড়জলে ওর দেশ ভেসে গেছে, অর্থাৎ যেখানে সে থাকে ঝড়জলে তার বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। আর আমাদের বাসিনী, অর্থাৎ এই বাড়িতে যে কাজ করে সে বাসিনীরই কোনো এক জ্ঞাতিস্থানীয় বা কোনো এক পরিচিত, সেই খবর দিয়েছে, তার মাধ্যমেই এই বাড়িতে
আশ্রয় পেয়েছে। বড় বউ বলে, কি রকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাধা থেকে আসছে, তা দিয়ে তো আঙুল বেঁকে যাচ্ছে। যখন বড় বউ বলল যে দেখতে খুবই খারাপ, তখন তার প্রত্যুত্তরে বড় পিসিমা যেন কিছুটা রাগতভাবেই বলল যে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা কীরকম, মানে খুব সুন্দর দেখতে কেউ আসবে নাকি? তোমরা তো কিছু পয়সা দিয়েও তার উপকার করবে না। সবসময় কাজ করবে, 14 বার কাজ করবে, পেট পুড়ে দুটো একটু খাবে, কেনা চালও তো নয়, বাদা থেকে আসছে। সুন্দরবনের কিছু জায়গা আছে, জল জঙ্গলপূর্ণ জায়গা, নিচু জলা জমি, সেখানে এদের প্রচুর মানে জমি আছে, সেখান থেকে চাল আসবে। সেই চাল তেমনভাবে কষ্ট করে পরিশ্রম করে ফসল উৎপাদন করতে হচ্ছে না, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায় এই কথা শুনে। বড় পিসির কথা আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? এই যে কিছুক্ষণ আগে বড় পিসিমা বললো তোমাদের আঙুল বেঁকে যাচ্ছে। বড় পিসিমা এবং বড় বউ একই বাড়ির তো সদস্য। তাই তোমাদের এই বলার বা এই কথা বলার মধ্যে যে ঠেস আছে, সেটা বড় বউ বেশ ভালোভাবে বুঝতে পারে। বড় পিসিমা এরপরে আরেকটা ঠেস বা একটা খোঁচা মারেন। তোমার শ্বশুর মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে, তাই তুমি এত এরকম করছো কেন? তোমার শ্বশুর মরতে বসেছে, তার জন্য হোমযজ্ঞের আয়োজন করা হচ্ছে, তান্ত্রিক আসবে এবং হোমযজ্ঞ হবে, এবং এই হোমযজ্ঞের কাজ করবে, কাঠ কাটবে এবং তার বিনিময়ে খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। তার শ্বশুরমশাই অর্থাৎ বড় বউয়ের শ্বশুরমশাই বা এই পিসির দাদা, তিনি মরতে বসেছেন। তার বয়স হয়েছে 82, কিন্তু 82 বছর হলেও কিছুদিন আগে পর্যন্ত বেশ টনটনে ছিলেন, বেশ হৃষ্টপুষ্ট চেহারারই ছিলেন। তবে হঠাৎই তার ক্যান্সার ধরা পড়ে, লিভার ক্যান্সার। লিভারে যে ক্যান্সার হয় সেটা বড় বউ জানা ছিল না। বড় বউ বড় পিসির কথা শুনে কিছুটা হয়তো দুঃখ পায়, তার এই ঠেস দিয়ে কথা বলায় প্রায় দৌড়ে সে চলে যায়। এছাড়া অনেক কাজও তার রয়েছে, অনেক কাজ। মেজবউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝে ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের জগ্গি লেগেছে। বেঁধে বেঁধে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। এরপরে মেজ বউয়ের পরিচয় দেওয়া হয়। সে উনুন পাড়ে রান্নার আয়োজন করছে। তার শাশুড়ি অর্থাৎ যে বুড়ো কর্তা মরতে বসেছে, তার স্ত্রী, তিনি যদি বুড়ো কর্তা মারা যায় তাহলে তিনি বিধবার বেশ তার পড়তে হবে এবং নানা রীতিনীতি পালন করতে হবে, তাই মাছ খাওয়া তার হয়তো আর হবে না। তাই তার শেষ সময়ে নানা ধরনের মাছের আয়োজন হয়েছে। বুড়ো কর্তার মৃত্যুর এই সময়ে নানা ধরনের মাছের রান্নার আয়োজন করা হয়েছে। সেই মাছগুলো কি কি মাছ? ইলিশ মাছ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছ, এই সমস্ত কিছু রান্না হচ্ছে। এটাও যেন একটা বিশাল কর্মযজ্ঞ, তাই বলা হয়েছে যজ্ঞি লেগেছে। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সেই ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। শ্বশুরের তদারকির জন্য, দেখভালের জন্য নার্স নিযুক্ত করা হয়েছে। বড় বউ সেখানে যাবে এবং নার্স কিছুটা অবসর পাবে এবং নিচে নেমে এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে, এই বাড়ির যে সেজো ছেলে, সে বিলেতে থাকে বা বিদেশে থাকে, তাই তারা আসার কথা উঠছে না। ছোট, মেজ এবং বড়, বাকি 3 ছেলে অর্থাৎ 4 ছেলে পুরো কর্তার, বাকি 3 ছেলে এখনো ঘুমোচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা কে করে? বলা হচ্ছে যে এই বাড়ির ছেলেরা খুব একটা কর্মপটু নয়। তারা যেহেতু এত জমি জায়গা রয়েছে, তাদের বাড়িঘর রয়েছে, তার থেকে ভাড়াটিয়া আছে, তার থেকে বেশ তাদের উপার্জন হয়, এই জন্য তারা কোনো ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত নয়, তারা বেশ আয়েসি। তাই বেলা 11টা পর্যন্ত তারা ঘুমোচ্ছে এবং যেহেতু 10টা-5টা কাজ করা তাদের সম্ভব নয়, তাই চাকরি করাও তাদের হয়ে ওঠেনি। বাদা অঞ্চলে তাদের অসাগর জমি রয়েছে, অর্থাৎ লবণাক্ত জলের জমি নয়। যে জমিতে ভালো ফসল হচ্ছে, লবণাক্ত হলে তো সেই জমিতে ভালো ফসল হবে না। অসাগর মানে মিষ্টি জলের জমি, যেখানে ভালো ফসল হতে পারে। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান।
শ্বশুরের ঘরে বসে বউ ভাবতে চেষ্টা করে যে তার শ্বশুরের যখন থাকবে না তখনও কি চাঁদ সূর্য উঠবে, অর্থাৎ শ্বশুর তার কাছে দেবতার মতো, যেন দেবতার মৃত্যু ঘটবে, তাহলে সমস্ত পৃথিবী যেন স্তব্ধ হয়ে যাবে। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। বড় বউ একা একা ভাবে বা নিজের মনেই ভাবে যে শ্বশুরের জন্য সে কত কাজ করত, দই পেতে ইসবগুল দিয়ে শরবত করত, রান্নার অনেক ঠাকুর যদিও আসতো তাও বড় বউয়ের হাতে রুটি লুচি খাওয়াটা তার আবশ্যকই ছিল, মাস্ট ছিল। তার বিছানা করে দিতে হতো, তার সেবা শুশ্রূষা করতে হতো, পা টিপে দিতে হতো, সমস্ত কাজ সারা জীবন ধরে সে করে আসছে। এখন কি আর করতে হবে না? ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞ হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। ডাক্তাররা বলে দিয়েছে মানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে ডাক্তারি শাস্ত্রে যতদূর চেষ্টা করা হয়েছে, যতদূর সম্ভব, এরপরে আর কিছু করার নেই। তাই হোমযজ্ঞ হচ্ছে। তান্ত্রিক এনে তান্ত্রিক হোমযজ্ঞ করবে। ছোট বউয়ের বাবা সেই তান্ত্রিককে নিয়ে এসেছেন এবং সেই হোমযজ্ঞ করে তার প্রাণটা ফিরিয়ে আনবে। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, এই 5 রকম গাছের কাঠ এসেছে আধমন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। 5 ধরনের কাঠ আধমন করে কাটা হবে। সমস্ত কাঠ এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনার দরকার আছে, সেটা ভজন চাকর গেছে, আর শ্মশান থেকে বালি আনা প্রয়োজন। সমস্ত কিছু এই তন্ত্র সাধনায় লাগবে, হোমযজ্ঞের জন্য প্রয়োজন। সমস্ত কিছু জোগাড় হচ্ছে। এই যে 5 ধরনের কাঠ, সেগুলো কাটতে হবে। সেই কাঠ কাটার দায়িত্বে ওই বাদা অঞ্চলের লোকটাকে আনা হয়েছে। তাই লোকটাকে ধরে আনা হয়েছে। ওনাকে কদিন খায়নি, বাসি নিয়ে এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিঙ্কি এতখানি, এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। তা এই লোকটাই কাজ করবে। সে নাকি বাদায় থাকে, যে বাদা অঞ্চলে এদের প্রচুর জমি, প্রচুর চাল সেখান থেকে আসে। সেই বাদা অঞ্চলের থেকে এত চাল, ভাতের জন্য আহিঙ্কে বা আকাঙ্ক্ষা কেন তার ভাত খাওয়ার এত? সেখানে তো প্রচুর চাল ভাত রয়েছে, বাদায় তো প্রচুর চাল আছে। এদের যেহেতু জমি আছে, এদের একতলায় গিয়ে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে এই বাড়ির একতলায় ডোলে ডোলে বা বাঁশের কঞ্চি দিয়ে বানানো কোনো পাত্রে প্রচুর চাল রয়েছে থরে থরে সাজানো। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। নার্স এসে বসে, বড় বউ এবার উঠে যাবে। বড় বউ নেমে গেল। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তান্ত্রিক হোমে বসার আগেই। হোম করে তান্ত্রিক কি করবে? শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবে। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ হলে তিনি হয়তো হোমযজ্ঞে বসবেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। তুমি নিচে নেমে এলে চালগুলো বের করে কে দেবে? এই যে দি। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন, চাকর, ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটা কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। এখানে নানা ধরনের চালের নামের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ঝিঙে শাল বলে একরকম চাল আছে, সেই চাল দিয়ে ভাত, নিরামিষ ডাল তরকারি খাওয়া হয়। রামশাল চালের সঙ্গে মাছের সঙ্গে রামশাল চাল খাওয়া হয়। বড়বাবু, এই বাড়ির যে বড় ছেলে, সে কনক পানি চাল ছাড়া খায় না। নিজ ছেলে, ছোট ছেলের জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। আর যারা নিম্ন শ্রেণীর এই বাড়িতে রয়েছে, বামুন, চাকরজি, এরা খায় মোটা সাপটা চাল। বাদার লোকটা কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, এত চাল। হ্যাঁ বাসিনী, এত নানা নিধি চাল, এত ধরনের চাল বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়, হবে নে? বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমিও বেচতেছি সে চাল। বলছে হবে না, বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, জানো এত চাল তাদের। বড় পিসিমা, যার কথা বলা হচ্ছিল, তিনিও লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করছেন। অর্থাৎ হয়তো আগে তার অর্থনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ ছিল, এখন সে নিয়ন্ত্রণ কমে গেছে। এই জন্য অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য কিছুটা চালও লুকিয়ে লুকিয়ে তিনি বিক্রি করছেন অসৎ উপায়। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে
বাসিনীও, সেও চাল বিক্রি করছে। বাদা এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাউল দে, গালে দে জল খাই, বড্ড যেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যিখানে, সেই কতদিন ধরে আদা ভাত খাই না, দে বাসিনী বাগ্যতা করি তোর। অর্থাৎ যেন বাসিনীর পায়ে পড়ছে, বলছে এক মুঠো চাল দে, অনেকদিন ভাত খাই না, আমি গালে দিয়ে একটু চিবিয়ে খাই, তারপর জল খেয়ে নেব, পেটের ভেতরটা যেন আঁচড় কাটছে। সেই কতদিন ধরে আদা ভাত বা রাধা ভাত বা রান্না করা ভাত সে খায় না। আরে আরে, করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি যাই। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। বলছে, যখন বলল যে বাগ্যতা করি বা তোর পায়ে পড়ি, তখন তার প্রত্যুত্তরে বাসিনী বলল, আরে আরে, করো কি উৎসব দাদা, গা সম্পর্কে তো তুমি আমার দাদা হও, তো এমন করছো কেন? পিসিমা দেখতে পেলে কিন্তু সর্বনাশ হবে। আমি ঠিক সুযোগ বুঝে তোমাকে দিয়ে যাব, তো ভাত দিয়ে যাব, তুমি হাত চালিয়ে তাড়াতাড়ি কাজটা করে ফেলো। আর এদেরও বলি, তোমরা শুনেছো যে একটা লোক কতদিন ভাত খায়নি, আগে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, তারপর তাকে দিয়ে কাজ করাও। কিন্তু না, আগে তাকে দিয়ে কাজ করাচ্ছে এবং তার বিনিময়ে তারপরেই সে খেতে পাবে। বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটার নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যি খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। ও চন্ননীর মা, চন্ননী রে, তোমরা রাগ আরো না কেন, কোথা হইলে গো? বাসিনী যখন চলে গেল, তারপরে গল্পে উৎসব বা এই উৎসবের পরিচয় দেওয়া হলো। সে উৎসব বাদা অঞ্চলের লোক, সুন্দরবনের অঞ্চলের বাসিন্দা ছিল। চিরকালই যে উৎসব নাইয়া বা যারা নৌ চলাচল মানে নৌকা চলাচলের সঙ্গে যুক্ত, তাদের নাইয়া বলা হয়। উৎসব নাইয়া নামে সে পরিচিত। গত কয়েকদিন ধরে সত্যি সে অভুক্ত, তার কপাল মন্দ, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল সুন্দরবন অঞ্চলের, যখন সে আকস্মিক বন্যায় বা প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত কিছু সে হারিয়েছিল, তারপর যখন সরকার থেকে লঙ্গরখানায় রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল, ততদিন সে খেতে পারেনি। সে সবসময় তার স্ত্রীকে খুঁজে বেরিয়েছে, তার সন্তানদের খুঁজে বেরিয়েছে, চন্ননীর মা, চন্ননীর বলে, তারা কেন সাড়া দিচ্ছে না, তারা কোথা রয়েছে, সে খুঁজে বেরিয়েছে। এজন্য তার খাওয়া হয়নি। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি ভরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছকুটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছকুটিটা মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফুটিয়ে উঠে এসেছিল। জল উঠলো, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেল। উৎসব তার স্ত্রীকে খুঁজে বেরিয়েছিল। তার স্ত্রীকে হারিয়ে, তার বউ ছেলে মেয়েকে হারিয়ে, তার বুদ্ধি পুরো যেন নষ্টই হয়ে গিয়েছিল। সে বুদ্ধিকেও সে হারিয়ে ফেলেছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি হয়েছিল। ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ শীতে আর ভয়ে কাঁপছিল। তাদের যে বাড়িটা, যে ঘরটা ছিল, তার মাঝখানে একটা বাঁশের খুঁটি ছিল, সেইটা ধরে মাটির দিকে তার স্ত্রী দাবিয়ে রাখছিল। কিন্তু জলের প্রবল তোড়ে মাছ খুঁটিটা আনন্দে যেন টলছিল। মনে হচ্ছিল যেন ধনুষ্টঙ্কার রোগীর মতো সেটা কেঁপে উঠেছে। ধনুষ্টঙ্কার রোগী যেমন শরীরটা বেঁকে যায়, সেরকম যেন কেঁপে উঠেছে। উৎসব বলে চলেছিল, ভগবানকে ডাকছিল সে এক মনে। কিন্তু এরকম দুর্যোগের দিন ভগবানও হয়তো কাঁথামুড়ি দিয়ে ঘুমন, তিনিও যেন নিদ্রা যান, তিনিও যেন মানুষের এই দুঃখ দুর্দশা দেখতে পান না। মাতলা দক্ষিণবঙ্গের সুন্দরবনের একটা নদী, অন্যতম নদী। সে মাতলার জল বাতাসের চাবুকে যেন ছটফুটিয়ে উঠে এসেছিল। জল উঠেছিল, জল বেড়ে গেছিল, ভাসিয়ে নিয়ে গেছিল তাদের। তারপর যখন জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেল। সকাল থেকেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরে তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাগ আরও চন্ননীর মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ
কৌটো ছিল ঘরে। তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটা বা কোথায়? সকাল হতে যখন বিপর্যয় শেষ হলো পরের দিন সকাল, তখনই বোঝা গেছিল কতটা সর্বনাশ হয়েছে। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগলের মতো হয়েছিল। যদি ঘরের চালের নিচে তার স্ত্রী, তার সন্তানদের সে পায়। উৎসব একরকম পাগলের মতোই হয়ে গেছিল। সাধন দাস এরকম জিজ্ঞেস করেছিল, সে কি পাগল হয়ে যাচ্ছে? তার সেই কথায় উৎসব কোনো প্রত্যুত্তর দেয় না। সাধন বলে যে তোকেও তো নিয়ে যাচ্ছিল মাতলা নদীর প্রবল জলোচ্ছ্বাস, কিন্তু একটা গাছে বেঁচে গিয়েছিলি। উৎসব বলে তার স্ত্রীকে খুঁজে বেড়ায়, চন্নুনির মা বলে তার স্ত্রীকে খুঁজে বেড়ায়। ঘরের পাশ থেকে সে নড়তে চায় না। তাছাড়া ঘরের ভেতরে একটা বেশ সুন্দর টিনের কৌটো ছিল, তার মধ্যে ছিল ভূমিহীন উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। তার নির্দিষ্ট কোনো জমি ছিল না, সে ছিল নিভুই বা ভূমিহীন। এজন্য সে একটা দরখাস্ত করেছিল জমি, নিজের ব্যক্তিগত জমি পাওয়ার জন্য। তাতে ঠিকানা লেখা ছিল উৎসব নাইয়া, পিং বা পিতা হরিচরণ নাইয়া। সেই কৌটোটাও সে সন্ধান করে বেড়াচ্ছে। এই যে আকস্মিক অভিঘাত, এই যে আকস্মিক একটা ঘটনা, তাতে তার সমস্ত কিছু চলে গেল, তার স্ত্রী সন্তান চলে গেল, এমনকি তার শেষ জমির যে সম্বলটুকু, সে দরখাস্ত, সেটাও চলে গেল। যা নেই, যা ঝড়জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। তো মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নিচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? তো যা গেছে, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, সেটাই খুঁজে উৎসব পাগল হচ্ছে। তাই এতদিন যে লঙ্গরখানায় খিচুড়ি দেওয়া হয়েছে, সেটা তার খাওয়া হয়নি। যখন তার সম্বিত ফিরল, যখন সে কিছুটা স্বাভাবিক হলো, যখন বুঝতে পারলো আকস্মিক অভিঘাতের ব্যাপারটা, তখন খিচুড়িও শেষ হয়ে গেছে। তখন ড্রাই রোল বা শুকনো খাবার দেওয়া হচ্ছে, শুকনো চাল দেওয়া হচ্ছে রান্না করে খাওয়ার জন্য। সেই চালগুলোই সে চিবিয়ে জল খেয়েছিল। এইভাবে তার কিছুদিন গেছে। তারপর গ্রামের লোকেরা বলল যে যারা মারা গেছে তাদের জন্য ছরাদ্দ বা শ্রাদ্ধ করতে হবে, এবং কে করবে? মহানাম শতপথী বলে একজন ব্রাহ্মণ। কিন্তু পাশাপাশি আরও অনেক গ্রামে একই রকম বিপর্যয় নেমে এসেছে এবং অনেক মানুষ মারা গেছে। মহানাম শতপথী সেই সমস্ত গ্রামে গেছে শ্রাদ্ধ শান্তির কাজ করতে। সেখান থেকে ফিরে এসে সে এখানে শ্রাদ্ধ শান্তির কাজ করবে, তাই তার জন্য অপেক্ষা করতে হবে। গ্রামবাসী অন্যরা মাছ, গুগলি, কাঁকড়া ধরে খাচ্ছে। উৎসবকে সাধন বলে যে তুমি একা পাগল হলে কেন কলকাতা যাওয়ার জন্য? বাসিনীর কাছে সবাই তো রয়েছে, সবাই তো আবার নতুন করে বাসা বানাবে, সরকার ঘর করতে খরচা দেবে, তুমি আবার নতুন করে জীবন শুরু করো। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সে একটা কথা বটে, যেন এই কথাটা সে ভেবে দেখেনি। এই কথাটা যেন বেশ তাৎপর্যপূর্ণ। ঝড়ঝড়ে কার কি হলো? মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাঁজ কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনির বাড়িতে হেলা ডালা ভাত। এই গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ, ছেলে মেয়ে, ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল, পাটনাই, মোটা 3 ধানেই মরক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না? লক্ষ্মী নাচতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তো ঝড় জলে বাসিনীর পরিবারেরও অনেকেই গ্রামে থাকতো, কিন্তু বাসিনী তাদের খবর নিতে পারেনি তাদের কি হয়েছে। বাসিনীর বোন আর তার এক ভাঁজ কলকাতা যাচ্ছিল। এটা কিছুকাল ওখানে ঠিকই কাজ করবে, লোকের বাড়িতে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল, এবার ওদের সঙ্গেই
সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো একবার গিয়েছিল কলকাতায়, সেখানে দেখেছিল বাসিনীর মনিব বাড়ি। সেই মনিব বাড়িতে যে প্রচুর হেলা ঢেলা ভাত রয়েছে বা প্রচুর ভাত রয়েছে, সেই গল্প সে শুনেছে। কদিন না খাওয়ায় উৎসবের মনে হয়েছিল যে কলকাতা গিয়ে একবার গিয়ে ভাত খেয়ে মেখে আসে। এত প্রাচুর্য সেখানে, এত পরিমাণে ভাত রয়েছে। যাই হোক, কেন মনে হয়েছিল সেটা সে বুঝতে পারেনি। ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল, মাথার ভেতরটা ঝিমঝিম করছিল, কোনো কথা সে গুছিয়ে ভাবতে পারছিল না। চেষ্টা করছিল, মনে করছিল যে একবার গুছিয়ে ভাববে। যে গুছিয়ে ভাবতে চায়, তখনই প্রথমে তার মনে আসে যে মনিবের ধান নষ্ট হয়ে যাওয়ার কথা, ধান খড় হয়ে যাওয়ার কথা। সতীশ মিস্ত্রি 3 ধরনের ধান, হরকুল, পাটনাই, মোটা, 3 ধানেই মরক লেগেছিল বা ধান নষ্ট হয়ে গিয়েছিল। তো সে দেখে সে কাঁদছিল। তাতে সতীশ বলেছিল, তাতে সে বলেছিল যে মনিবের কাজ করেই আমি খাই। তার মনিবের ধান নষ্ট হচ্ছে দেখে সে কাঁদছিল। তো সে কেন কাঁদছে? তার প্রত্যুত্তরে সে বলেছিল যে লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, সে কেন কাঁদবে না? মনিবের এই ধানে সে উপার্জিত ধানেই তো সে জীবিকা নির্বাহ করে। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরে মনে পড়ে যে রাত্রে ঝড় হয়। সে শুনতে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল, এই এত হিঞ্চে সেদ্ধ আর গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল, সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্মনির মা বলেছিল, দেবতার গতি ভালো নয় গো, লৌকনে যারা বেরিয়েছে বুঝিবা বোট মারা পড়ে। এই কথাটাও বেশ মনে পড়ে। তারপরে মনে পড়ে মাছকুটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাফলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা, একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়, উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটা কোথায়? সমস্ত কিছুই হারিয়েছে। তো যখন সে চুপ করে ভাবার চেষ্টা করে, তখন তারপরে এক এক করে তার সমস্ত কিছু মনে পড়ে। প্রথমে ধান নষ্ট হয়ে যাওয়ার কথা মনে পড়ে, তারপরে মনে পড়ে যেদিন ওই রকম ঘটনাটা ঘটেছিল, যেদিন সে সমস্ত কিছু হারিয়েছিল, সেদিন সে হিঞ্চে সেদ্ধ বা হেলেঞ্চা সেদ্ধ আর গুগলি বা শামুক জাতীয় খাবার পুকুরে পাওয়া যায়, সেগুলো সেদ্ধ করে নুন আর লঙ্কা পোড়া দিয়ে সে খেয়েছিল। দিনটা এমন ছিল যে মোটামুটি গ্রামের উৎসবের মতো অনেকেই ভরা পেট খেয়েছিল। তো চন্দ্রনীর মা সে বলেছিল যে যা পরিস্থিতি মনে হচ্ছে, আকাশের অবস্থা ভালো নয়, দেবতার গতিক ভালো নয়, যারা নৌকা নিয়ে বেরিয়েছে তারাও হয়তো বোট নিয়ে মারা পড়বে। এই কথাটাও মনে পড়ে। তারপরে মনে পড়ে যে মাছকুটিটা মাটির দিকে ঠেলে ধরেছিল, কিন্তু মা বসুমতী বা পৃথিবী মা যেন সেটা রাখতে চায় না। তারপরে দেখা গেল বিদ্যুৎ চমকে মাতলার সফেন জল বা সাদা জল যেন ছুটে আসছে। তারপরে সমস্ত কিছু একাকার, সমস্ত কৌটোটাও সে হারিয়েছে। বড় সুন্দর কৌটোখানা ছিল। যদি চন্ননীরা যদি বেঁচে থাকতো, ভগবান যদি তাদের রাখতো, তাহলে উৎসব আবার নতুন করে সংসার বাঁধার কথা ভাবতে পারত। তার বুকে সাহস থাকতো, শত হাতির বল থাকতো। তাহলে সে কৌটো নিয়ে তারা হয়তো ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায় বা ফুট কলাই বা মটর জাতীয় খাবার খায়, সে তারই এই কৌটোটা, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে ওর মধ্যে হয়তো কিছু ফুটিয়ে নেওয়া যেত, এক মুঠো চাল ফুটিয়ে নেওয়া যেত। চমৎকার ছিল সে কৌটোটা। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। এই সমস্ত কিছু উৎসব ভাবছিল এক মনে। কাঠ কাটায় কিছুটা বিরতি দিয়েছিল বড় পিসিমা, এই জন্য কিছুটা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোমও রেখেও, তুমি হাত চালাও। আগে যেমন বলা হয়েছিল যে তন্ত্র মন্ত্র বা হোমযজ্ঞ শুরু হওয়ার আগে খেয়ে নেওয়া হবে, কিন্তু এখন নিয়ম পাল্টে গেছে। তান্ত্রিক বলেছে সমস্ত কিছু রান্না হয়ে যাবে, তন্ত্রমন্ত্রের কাজ হয়ে যাবে, রান্না এখন রেখে দাও, তন্ত্রমন্ত্রের কাজ হয়ে যাবে, তারপরে খাবে। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটা কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাঠের ইটা সে তোলে আর নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এই পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের বদলে এরা সস্তা দেখে। বাসিনী তার এই ক্ষীরের জ্বালায় কিছুটা তার উপকার করে। ঠোঙা হাতে করে ছাতু নিয়ে আসে,
এবং ছাতু খেয়ে রাস্তার কল থেকে জল খেয়ে আসার পরামর্শ দেয়। কে মরতেছে গো? হ্যাঁ হ্যাঁ বাসিনী, টেকেলে বুড়ো, বাড়ির কর্তা মরবে নে। ওই যে হোমের যোগান দিচ্ছে মুটকি ওনার খাসজি, কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। টেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। টেকেলে বুড়ো অর্থাৎ 3 কেলে, মানে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে যার, যা শৈশব কৈশোর যৌবন শেষ হয়ে এখন বার্ধক্যে উপনীত হয়েছে, সেই বুড়ো মারা যাচ্ছে, তার জন্যই হোমযজ্ঞের ব্যবস্থা। এবং এই হোমযজ্ঞের যে যোগান দিচ্ছে সে মুটকি ওনার খাসজি, এবং কর্তা মরে গেলে তাকে 7 লাথি মারার একটা ইচ্ছে প্রকাশ করে বাসিনী। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এটাও তো একটা যজ্ঞ বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুকনো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গহ্বর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। তো ছাতু কটা নিয়ে যখন উৎসব বেরিয়ে যায়, তারপর সে ভাবে এই যে এত আয়োজন বাড়িতে রান্নার, এটাও তো একটা যজ্ঞ। সে ভাবে যে এই বাদায় তাদের কত চাল, কিন্তু সেই যে বাদারটার খবর জানে সেখানে তো সে কখনো এত চাল দেখেনি। সেখানে সে শুধু দেখেছে গুগলি, গেরি, কচু শাক আর শুকনো শাক। উৎসব আহ, ছাতু খেয়ে তারপর জল খায়, এবং সে জানে যে ছাতু খাওয়ার পর জল খেলে পেটের ভেতরে সেটা ফুলে ফেঁপে ওঠে। তাই ভাবছে যে যাক, ফুলে ফেঁপে উঠুক, পেটের গর্ভ বা পেটের ভেতরটা ভরুক। কিন্তু তার এই মানে খিদের পেটে ওইটুকু ছাতু যেন সাগরে শিশির পড়ার মতো, নিতান্তই সামান্য। কোথায় গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাট কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজবউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায় যে রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে, সব রান্না সমাপ্ত। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছে যখন তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে ষাঁড় বন্দি ছড়া হবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। সে এখানে যখন এসেছে সে খাবে, এবং তারপরে খাওয়ার পরে কালীঘাটে গিয়ে শ্রাদ্ধ, তার স্ত্রী সন্তানের শ্রাদ্ধ সারবে। মহানাম শতপথী আসেনি, এলে শ্রাদ্ধ সারা যেত, কিন্তু সেটা যখন হয়নি, তাই এরকমই একটা সিদ্ধান্ত উৎসব নিয়েছে। তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়ে থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝরঝরে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না। দেশজোড়া দুর্যোগে তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে। তোকে একলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মা, আর এর চোর থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সে যে পোকায় ধান নষ্ট, সেই হতে তো উৎসবের আত পেটা সিকি পেটা উপসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তোর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মতো কনসার। উৎসব কাঠ কাটা শেষ করে, 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের উতাসে, নইলে দেখে ক্ষমতা ছিল না। তো সতীশবাবু যেরকম বলে তার পরিপ্রেক্ষিতে উৎসব বলছে, বা উৎসব এই ধরনের কথা স্বগতোক্তি করে যে সতীশবাবু তো বেশ সচ্ছল পরিস্থিতি তার, উৎসবের মতো তো মাটির ঘরে থাকে না, তাই সতীশবাবুকে এই রকম দুর্যোগে কোনো রকম ফল ভোগ করতে হয় না। দুর্যোগে যখন উৎসবের সমস্ত কিছুই হারায়, তখন উৎসব সতীশবাবুর কাছে ভাত বা চাল চাইতে গিয়েছিল। উৎসবকে সতীশবাবু ফিরিয়ে দিয়েছিল, বলেছিল তুই একা, তোকে দিলে হবে, আরো অনেক মানুষই তখন পরপর আসতে থাকবে, আমি কিভাবে তার যোগান দেব। তো উৎসবের এই আঁকপেটা খাওয়ার সূচনা অনেকদিন আগে থেকেই, যখন ধানের চালের মরক লেগেছিল তখন থেকে। না খেতে পেয়ে উৎসব যেন পেত হয়ে আছে, না খাওয়ার একটা চেতনা থেকে সে যেন ভূতের মতো হয়ে রয়েছে। এজন্যই যেন তার এই আকস্মিক অভিঘাতে তার যে সন্তান স্ত্রীকে হারিয়েছে, তার দুঃখটা সে অনুভব করতে পারছে না ঠিকঠাক। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু, মা বাইরে যেয়ে বসবো?
বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, মন্ত্র বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও কেন? বড় পিসিমা যখন উৎসব জিজ্ঞেস করে যে বাইরে গিয়ে থাকবে কিনা, তখন বড় পিসিমা তার জবাব দেয় না, কারণ তান্ত্রিক ওইদিকে মন্ত্র পড়া শুরু করে এবং যেন মন্ত্র পড়ে রোগকে দাঁড় করায়, রোগকে বেঁধে ফেলে কালো বিড়ালের লোম দিয়ে। একই সঙ্গে ওইদিকে নার্স এসে খবর দেয় যে ডাক্তারকে কল দিতে হবে, কারণ রোগীর অবস্থা আরো খারাপ হয়ে উঠেছে। বড় পিসি, বড় মেজো এবং ছোট ছেলে ঘুম ভাঙা চোখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তারকে কল দিতে হবে, নার্স বলেছে এই জন্য। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। এমনই মন্ত্র পড়েছে তান্ত্রিক যে রোগটাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছে, হ্যাচর প্যাচর করে রোগটাকে কর্তার দেহ থেকে ব্যাধিটা বার করে নিয়েছে। এটা নিম্ন পর্যায়ভুক্ত মানুষদের একটা বিশ্বাস, বা যারা মন্ত্রে বিশ্বাস করে তাদের একটা বিশ্বাস। যাই হোক, চান করতে বললো উৎসবকে, কিন্তু উৎসব বলল, না এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। অর্থাৎ মাথায় জল পড়লে পেট আর মানতে চায় না, প্রচণ্ড খিদে পায়। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে! এসব নাকি বাধার দৌলতে। সে বাধাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সে বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে, ওরকম বাধার সন্ধান তাদেরও দেবে। এখানে খাবারের অভাব নেই, সেখানে উৎসবের মতো অনেক মানুষ প্রচুর খাবার পাবে। মন্দিরের চাতালে বসে উৎসব এরকমই ভাবছিল। মন্দিরের চাতালে 3টে ছেলে তাস খেলছিল। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু! কি ফালতু? বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100! যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পর বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাথনে উঠে না আসে, তো উৎসবের বউ, চন্নুনি, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোণে জল গড়ায়, অর্থাৎ সে তার দুঃখটা যেন অনুভব করতে পারে, সেই বেদনাটা যে অনুভব করতে পারে। দীর্ঘদিন পরে আজকে সে ভাত খাবে, এই আশাতেই যেন তার মধ্যে সে অনুভূতিগুলো জেগে উঠছে। সে আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। কি হে, কাঁদছো কেন? আমাকে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ। উৎসব এই সমস্ত কথা ভাবতে ভাবতে, তার স্ত্রী সন্তানের কথা ভাবতে ভাবতে সে কাঁদছিল। আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে ঝড়ে সব নাশ হয়ে ঘরের মানুষ। তার দুঃখের কথা যে জানায়। ও তাস পেটানো ছেলেগুলো ভাবেনি যে এরকম একটা পরিস্থিতির শিকার এই মানুষটা, তাই তার এই কথায় তারা অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, এসো, অর্থাৎ ঘুমাও। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? বাবু আমি। চুরি মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে, তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে যখন উঠেছে তখন সন্ধ্যা গাঢ়তর হয়েছে, এবং যে বাড়িতে সে কাজ করছিল সেই বড় বাড়ির বাইরে প্রচুর গাড়ি রয়েছে, লোকের ছোট ছোট জটলা বা লোকের জমায়েত রয়েছে। কি হয়েছে বাবু? কেউ তার কোনো কথা জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতে বড় পিসিমার কান্না বা বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। এই বলে কাঁদতে থাকে যে সন্ন্যাসী আসার জন্যই, এই যজ্ঞ করার জন্যই তার দাদা মারা গেছে, এবং বেশ অসময়ে মারা গেছে। তার 82 বছর তার বয়স হয়েছিল, কিন্তু 82 তার মরার কথা নয়, 98 বছর বাঁচার কথা ছিল। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। বাড়িতে প্রচুর কাজ, সবাই ব্যস্ত। কীর্তন না হলে বেরোনো নেই, কীর্তন হবে, কীর্তন করতে করতে মরা নিয়ে যাওয়া হবে। কীর্তন কি বলছিস বড় খোকা, বন্যা দিদিরা আসুক। বড় পিসিমা বলে, চন্দন বাটছ কেউ? চন্দন বাটার কথা
বা কেউ চন্দন বাড়ছে কিনা জিজ্ঞেস করছে। খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? পদ্মটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি, সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সেটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। বড় পিসিমান নানা মানুষকে দিয়ে নানা ফাই ফরমাস খাটিয়ে নিচ্ছে। এই মৃত্যু পরবর্তী সময়ে সব যাত্রার যে আয়োজন হবে সমস্ত কিছু তদারকি করছে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অর্থাৎ মৃতদেহ বা সব রাত্রে রাত্রে বেরিয়ে নিয়ে গিয়ে রাত্রে রাত্রে পোড়াতে হবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে, হোমযজ্ঞ করেও উড়োকর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকে, 3 ছেলে হোম ছেলে উঠে গেল যে। অর্থাৎ এই যে তান্ত্রিক এলো, তান্ত্রিকের কথা ছিল বুড়োকর্তার দেহটাকে বা বুড়োকর্তার শরীরটাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখার, কিন্তু সেটা তো তান্ত্রিক করতে পারলো না। কিন্তু তাতে তান্ত্রিক কিন্তু একটুও লজ্জিত নয়। তান্ত্রিক বলে যে ওই যে নার্স বলল ফোন করতে, আর 3 ছেলেই উঠে গেল, ওতেই দোষ লেগে গেছে, এজন্যই বুড়োকর্তা মারা গেছে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে, একথা আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুন জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়োকর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যায়। বোম্বাই খাট মানে বিশাল সাইজের খাট, এবং তাকে নিয়ে যাওয়া হয়। পেশাদারি দক্ষ সববাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলে, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে যা, গর্দন মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? অর্থাৎ কীর্তন আসে, কীর্তনের দল যায়, আর পেশাদারি দক্ষ সববাহকরা যারা মৃতদেহ নিয়ে সামনে সামনে যাচ্ছে, তারা পেশাদারি, অর্থাৎ তারা এই ধরনের কাজ করতে দক্ষ এবং তারা বেশ দ্রুততার সঙ্গে যায়। ফলে কীর্তনের দল তাদের সাথে পেরে ওঠে না বলে দৌড়ে দৌড়ে কীর্তন করতে করতে যেতে বাধ্য হয়। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে, কারণ এখন অশৌচ লেগেছে বাড়িতে, এবং অশৌচ দশা আসার পরে এই ভাত আর কেউ খাবে না। মাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথা এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি দিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, লয় তো কুকুর ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। বামুন বলে যে দূরেই ফেলে দিয়ে আসো, নাহলে কুকুর ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। এটা ঠিক নয়। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে, এখন পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। তার মোটা চালের যে বড় ডেকচি, সেটা নিয়ে সে হাঁটতে থাকে। সে বলেছে বাসিনীর কাছ থেকে, এই বলে নিয়েছে যে সে চালের ভাতটা সে ফেলে দেবে। সে ভাবছে যে এগুলো এত ভাত সে ফেলে দেবে, সে তো নিজেও অভুক্ত, আর সে না খেয়ে কাক কুকুর এগুলো খাবে। দাদা, ত্রস্ত্রবাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। উৎসবের অভিপ্রায় যেন বাসিনী বুঝতে পারে, তাই বাসিনী উৎসবকে বারণ করে যে এটা অসুচ বাড়ির ভাত, তুমি কিন্তু খেও না। খেতে নি, তুমি যে বামুন হয়েছ। ও দাদা, বাগ্যতা করি, তুমি যেন ব্রাহ্মণের মতো বা বামুনের মতোই এই ধরনের কথাগুলো বলছো। তোমার তো এই ধরনের কথাগুলো সাধে না। কিন্তু এই এই কথার প্রত্যুত্তরে বাসিনী কিন্তু তাকে মিনতি জানায় যে তুমি এরকম করো না। উৎসব ফিরে দাঁড়ায়। বাসিনীর কথার প্রত্যুত্তরে সে কিন্তু বেশ রাগতভাবে বা রেগে গিয়ে তার দিকে তাকায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। বাদা অঞ্চলের যে হিংস্র হাঙরের মতো দাঁত বিশিষ্ট যে প্রাণী থাকে, তার মতো হিংস্র একটা অভিব্যক্তি তার মুখের মধ্যে ফুটে ওঠে। তার দাঁত বের হয় যেন কামটের মতো হিংস্রভঙ্গি হয়। বাসিনী থমকে দাঁড়ায়। তাকে দেখে সে ভয় পেয়ে যায়। এরকম উৎসবের এইরকম রূপ সে দেখেনি। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়। বসে বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। সে দীর্ঘদিন উপোস, তার দীর্ঘদিন সে ভাত খায়নি, আজকে সে ভাত পেয়েছে, তাই ভাতের স্পর্শে যেন সে স্বর্গীয় একটা অনুভূতি লাভ করে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাধা আছে, সে বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চন্ননী রে, তুইও খা, চন্ননীর মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। আহ, এবার জল খাই, জল। তারপর আরো ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে এখন, জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে।
অর্থাৎ উৎসব সে ভাতের সন্ধান পাওয়ার পরে, সে ভাতের হাঁড়িটা বা ডেকচিটা পাওয়ার পরে সে ভাত খায় এবং সে যেন একটা স্বর্গীয় অনুভূতি লাভ করে। ভাতের এই ভাত খাওয়ার পরে তার যে অভিব্যক্তিটা হয়, তার যে অনুভূতিটা হয়, এবং ভাত খাওয়ার পরে যারা যাদেরকে সে হারিয়েছে তাদের উদ্দেশ্য সে যেন ভাতকে উৎসর্গ করে, ভাত উৎসর্গ করে। ভাত পেটে পড়ার পরে সে যেন কিছুটা স্বাভাবিক হয়, প্রকৃতিস্থ হয় এবং সে মনে করতে পারে যে সে তার বাড়ি কোথায়, সে কোথায় যাবে, এবং তার একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলে। উৎসব হাঁড়িটা জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। সে ডেকচিটা নিয়ে সে স্টেশন চত্বরে চলে গিয়েছিল এবং ডেকচিটা আর ফিরে আসেনি রাত্রে। এই জন্য ওই বাড়ির লোক খুঁজে বেরিয়েছে, পুলিশকে খবর দিয়েছে এবং ডেকচি সমেত উৎসবকে ধরা হয়েছে এবং মনে করা হয়েছে উৎসব ডেকচি চুরি করেছে। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধাটার খোঁজ করা আর হয় না উৎসবের, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল।